হৃদের ভিজে গলার কথাগুলো শুনে পুরো বাড়িতে যেন ভারী নীরবতা নেমে এলো। সালমা খান ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়তে লাগলেন। শুভ দাঁতে দাঁত চেপে পাশে দাঁড়িয়ে আছে। তার নিজেরও বুক কাঁপছে নিজের প্রিয় ভাইকে এভাবে দেখে। ঠিক তখনই নওশাদের ফোনটা কেঁপে উঠল। সে দ্রুত কল রিসিভ করতেই ওপাশ থেকে তাড়াহুড়ো করা গলা ভেসে এলো। ভাই, আমরা একটা সিসিটিভি ফুটেজ পাইছি। নওশাদের চোখ বড় হয়ে গেল কঠোর গলায় ও পাশের মানুষটাকে বলল। কি বলছিস? ফুটেজ কি দেখেছিস? কথাটা শুনে হৃদ এক ঝটকায় মাথা তুলল। চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু সেই চোখে মুহূর্তেই আসার এক ঝলক দেখা দিল। কি পাইছিস ফুটেজে? দাঁতে দাঁত চেপে বলল হৃদ। নওশাদ দ্রুত ফোনটা কানে চেপে ধরে বলল। ফুটেজে দেখা গেছে দুইটা কালো গাড়ি পিছনের গেট দিয়ে বের হয়েছে। আর আর ভাবিকে তখন অজ্ঞান অবস্থায় গাড়িতে তোলা হচ্ছিল। কথাটা শুনে এলি মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠল। সালমা খানও কাপা গলায় বললেন। হে আল্লাহ! কিন্তু হৃদের চোখে দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা ভেঙে পড়েছিল, এখন তার চোখে ভয়ঙ্কর আগুন জ্বলছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখের পানি নিজের হাতের উল্টো পাশে মুছে ঠান্ডা গলায় বলল। গাড়ি বের কর শুভ। ভাইয়া, লোকেশন না পেলে ভাবির কাছে কিভাবে পৌঁছাবো আমরা? ফুটেজটা আমার ফোনে পাঠা নওশাদ। কয়েক সেকেন্ড পর ভিডিওটা ফোনে আসতেই হৃদ স্থির চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ত্রিস্পিকে একজন কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। মেয়েটার হাত থেকে চুরি পড়ে ভেঙে যাচ্ছে মাটিতে। ভিডিওটা শেষ হতেই হৃদের হাতের রক ফুলে উঠল। হৃদ ফোন থেকে ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো রক্তের মতো লাল, চোয়াল শক্ত। তার মুখের প্রতিটা রেখায় তখন ভয়ঙ্কর এক ক্রোধ স্পষ্ট। সে নিচেও বরফ শীতল গলায় বলল। আজকে ওরা আমার আইরিশকে ছুঁয়ে নিজের কবর নিজেরে ঘুরে ফেলছে। কয়েক সেকেন্ড থেমে চারপাশে তাকালো সে। তারপর দাঁতে দাঁত চেপে বলল। পুরো শহর বন্ধ করে দে শুভ। একটা রাস্তা, একটা গলি, একটা বর্ডারও যেন খোলা না থাকে। আকাশের নিচে লুকানোর মতো 1 ইঞ্চি জায়গা আমি রাখবো না ওদের জন্য। আজকে আমি এমপি হৃদ খান না, আজকে আমি এমন একটা মানুষ যার বুক থেকে তার নিঃশ্বাস কেড়ে নেওয়া হয়েছে। আর যে আমার আইরিশকে আমার থেকে আলাদা করেছে, তার মৃত্যু অত সহজে হবে না। আমি হৃদ খান হতে দেব না। সে ধীরে কোমর থেকে পিস্তলটা বের করলো। চোখের দৃষ্টি মুহূর্তেই আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আমার আইরিশের চোখের 1 ফোঁটা কান্নার হিসেবে আজকে আমি ওদের রক্ত দিয়ে আদায় করব। আর শোনো রাখ, আজকের পর ওদের নাম মানুষ মুখে নেবে না, শুধু কবরের পাথরে লেখা থাকবে। তার কণ্ঠ এতটাই ঠান্ডা ছিল যে উপস্থিত সবার বুক কেঁপে উঠল। ঠিক তখনই আবারও একটা মেসেজ এলো সে অজানা নম্বর থেকে। এমপি সাহেব, নিজের ভালোবাসাকে বাঁচাতে চাইলে একা আসবেন। পুলিশ বা লোকজন আনলে মেয়েটার লাশ পাবেন। আমি লোকেশন দিচ্ছি। মেসেজটা পড়েই শুভ রেগে উঠল। শালারা মরতে চায়। কিন্তু হৃদ আশ্চর্য রকম শান্ত। সে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল। লোকেশন পাঠাইছে? নওশাদ দ্রুত ফোনের স্ক্রিনটা সামনে ধরে কাপা গলায় বলল। ভাই, এই লোকেশনটা তো পুরাতন নদীর পাড়ের একটা পুরাতন ফ্যাক্টরি, কলকাতার শহরের বাহিরে দিকে। কথাটা শুনতেই হৃদের চোখ মুহূর্তেই শুরু হয়ে গেল। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে ঠান্ডা গলায় বলল। গাড়ি প্রস্তুত করা আমার জন্য। শুভ হতভম্ব হয়ে সামনে এগিয়ে এলো। ভাইয়া, তুমি কি সত্যি একা যাবে? এই টুপটা পরিষ্কার ফাঁদ। ওরা ইচ্ছে করেই তোমাকে সেখানে টানতেছে ভাইয়া। হৃদ ধীরে ধীরে শুভর দিকে তাকালো। তার চোখের দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ঠান্ডা ছিল যে শুভর বুক কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য তার নিজের গলাও শুকিয়ে গেল। হৃদ নিচু ভারী স্বরে বলল। ফাঁদ হোক বা মৃত্যু। সে কোমরের পাশে থাকা পিস্তলটা ঠিক করতে করতে বলল। আমার আইরিশ যদি সেখানে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাকে সেখানে যাওয়া থেকে আটকাতে পারবে না শুভ। চারপাশে থমথমে নীরবতা নেমে এলো। সালমা খান কাপা পায়ে সামনে এগিয়ে এলেন। চোখে তখন আতঙ্ক আর কান্না। না বাবা, ওভাবে যাস না, সবাইকে নিয়ে যা। তিনি হৃদের হাত শক্ত করে ধরে আবারও বললেন। আমার বুকটা কেমন কাঁপতেছে। ওরা তোকে মেরে ফেলার জন্যই ডাইক্কা নিছে বাবা। হৃদ কিছুক্ষণ চুপ করে আম্মুর ভেজা চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে মায়ের হাতটা নিজের হাতে নিয়ে কপালে ছুঁয়ে দিল। আম্মু, আজ যদি আমি না যাই, তাহলে আমার আইরিশ ভাববে
ওর এমপি সাহেব ওরা নিতে আসে নাই। কথাটা শুনেই সালমা খানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হৃদ ধীরে ধীরে মায়ের হাত ছাড়িয়ে পিছিয়ে গেল। তারপর শুভ আর নওশাদের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলল, কেউ আমার পিছু নেবে না। আমি বলার আগে কেউ এই ফ্যাক্টরির ভেতরে ঢুকবে না। কিন্তু ভাইয়া, এটা আমার আদেশ শুভ, আর আমি আমার আদেশ অমান্য করা একদম পছন্দ করি না। হৃদের কণ্ঠ এতটাই কঠিন ছিল যে বাকি কথা আর বলতে পারল না শুভ। পরে মুহূর্তে হৃদ ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল। কালো শার্টের হাতা গোটানো, চোখে ভয়ঙ্কর ঠান্ডা দৃষ্টি, হাতে শক্ত করে ধরা পিস্তল। সে মুহূর্তে তাকে মানুষ কম, হিংস্র পশুর মতো বেশি লাগছিল। কালো শার্টের উপরের দুটো বোতাম খোলা, হাতার ভাঁজ কোনোই পর্যন্ত গোটানো, শক্ত চোয়াল এতটাই টানটান হয়ে আছে যেন ভেতরের রাগটা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। চোখ দুটো রক্তিম, নিদ্রাহীন, রাত আর অসহ্য দুশ্চিন্তায় লাল হয়ে উঠেছে। কিন্তু সেই চোখে পানির বদলে এখন জ্বলছে ভয়ঙ্কর এক আগুন। কপালের পাশের রগগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এলোমেলো চুলগুলো বারবার কপালের উপর পড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তার ভারী নিঃশ্বাসে বুকটা দ্রুত ওঠানামা করছে। মুখে কোনো চিৎকার নেই, কোনো উন্মত্ততা নেই, বরং অস্বাভাবিক এক ঠান্ডা নীরবতা। আর সেই নীরবতাই তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। তার হাতে শক্ত করে ধরা পিস্তলটা যেন বলে দিচ্ছিল, আজ সে কাউকেই ক্ষমা করার অবস্থায় নেই। হৃদকে দেখে মনে হচ্ছিল যে মানুষটার সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেওয়া হয়েছে, আর এখন সে পুরো পৃথিবী জ্বালিয়ে দিতেও একবারও ভাববে না তার জন্য। অন্ধকার একটা রুম, চারপাশে স্যাঁতস্যাঁতে গন্ধ, দেয়ালের কোণা থেকে টুপটাপ করে পানি পড়ার শব্দ ভেসে আসছে। বাতাসটা ভারী, দম বন্ধ করা। ক্রিস্পির দুই হাত শক্ত করে বাঁধা চেয়ারের সাথে। মাথাটা ভীষণ ঝিমঝিম করছে, মনে হচ্ছে কেউ যেন জোরে আঘাত করেছে তাকে। পুরো শরীর অবশ হয়ে আছে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে লাগলো। সে কষ্ট করে চোখ খোলার চেষ্টা করলো। প্রথমে সবকিছু ঝাপসা লাগছিল, চোখের সামনে শুধু অন্ধকার আর অস্পষ্ট ছায়া। কয়েক সেকেন্ড পর দৃষ্টি একটু পরিষ্কার হতেই সে বুঝতে পারল সে একটা পুরনো কাঠের চেয়ারের সাথে বাঁধা। মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। ক্রিস্পি হাত ছাড়ানোর চেষ্টা করতেই মোটা দড়িতে আরো শক্ত হয়ে চামড়ায় বসে গেল। ব্যথায় তার মুখ দিয়ে চাপা গোঙানি বেরিয়ে এলো। চারপাশে তাকিয়ে দেখলো রুমটার দেয়ালগুলো পুরনো আর ভাঙা চোরা। কোথাও কোথাও সিমেন্ট উঠে গেছে। উপরে একটা ছোট্ট হলুদ বাতি জ্বলছে, সেটাও বারবার দপদপ করছে। হঠাৎ গত কয়েক ঘন্টার ঘটনা মাথায় আসতেই তার নিঃশ্বাস আটকে গেল। ক্রিস্পি মরিয়া হয়ে চারপাশে তাকাতে লাগলো। বুকের ভেতরটা ভয় আর অজানা আতঙ্কে কেঁপে উঠছে তার। সে বাধা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে সে পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠল, কেউ আছেন এখানে? প্লিজ আমায় এখান থেকে বের করুন। এমপি সাহেব, কোথায় আপনি? প্লিজ আমায় নিয়ে যান এখান থেকে। অন্ধকার রুমটার ভেতর তার কাঁপা কণ্ঠ প্রতিধ্বনিত হতে লাগলো। আমার খুব ভয় করছে। সে চারপাশে অসহায়ের মতো তাকাতে লাগলো। বুকের ধুকপুকানি এত দ্রুত হচ্ছিল যেন এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তার। এমপি সাহেব, আপনি তো বলেছিলেন আমায় কিছু হতে দেবেন না, তাহলে কোথায় আপনি? চোখের পানি গড়িয়ে গাল ভিজিয়ে দিচ্ছে। এলোমেলো চুলগুলো মুখের সাথে লেপটে গেছে। ভয় আর কান্নায় পুরো শরীর কাঁপছে তার। তার গলার শব্দগুলো অন্ধকার রুমের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে এলো, কিন্তু কোনো উত্তর নেই। ক্রিস্পির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাথার ভেতর শুধু হৃদের কথাগুলোই ঘুরছে। যতক্ষণ আমি বেঁচে আছি, তোমার গায়ে কেউ আঁচড় পর্যন্ত দিতে পারবে না। হঠাৎ দূরে কোথাও ভারী দরজা খোলার শব্দ হতেই ক্রিস্পির পুরো শরীর কেঁপে উঠল। সে আতঙ্কিত চোখে দরজার দিকেই তাকিয়ে রইল। ঠিক তখনই সামনে থেকে কারো জুতোর শব্দ ভেসে এলো, ঠক ঠক ঠক। ক্রিস্পির বুক ধকধক করতে লাগলো। অন্ধকারের ভেতর থেকে একটা মানুষ ধীরে ধীরে সামনে এলো। মুখটা এখনো ছায়ায় ঢাকা। মেয়েটি ভয়ঙ্করভাবে হেসে বলল, অবশেষে জ্ঞান ফিরেছে এমপি সাহেবের প্রাণ পাখি। ক্রিস্পি ভার্ত চোখে তাকিয়ে রইল। রোগটা আরো কাছে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে মুখের উপর থেকে কালো মাস্ক সরিয়ে ফেলল। মুখটা দেখেই ক্রিস্পির চোখ বিস্ফোরিত হয়ে গেল। আপনি? কেন, আমাকে এখানে দেখে অনেক অবাক হচ্ছে বুঝি? অবশ্য অবাক হওয়ার কথা, তাই না? ক্রিস্পির বুক ধড়ফড় করছে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ না, লীলা আপু। লীলা ধীরে ধীরে ক্রিস্পির সামনে এসে দাঁড়ালো। আজ তার চোখে মুখে সে আগের কোমলতা নেই, বরং ভয়ঙ্কর এক ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছে। সে নিচু হয়ে
ক্রিসপির মুখের খুব কাছে এসে বলল, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে তৃষ্পি। আমি 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 কি করেছি আপনার? কি করছো? তুমি আমার কাছ থেকে হৃদকে কেড়ে নিয়েছো। ক্রিসপি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। লীলা দাঁত চেপে বলল, ছোটবেলা থেকে আমি শুধু হৃদকেই ভালোবাসতাম। সবাই জানতো একদিন আমি এই বাড়ির বউ। কিন্তু তুমি তুমি আসার পর সব বদলে গেল। ভালোবাসা জোর করে পাওয়া যায় না আপু। ক্রিসপির কথাটা শুনে লীলার মুখ মুহূর্তেই বিকৃত হয়ে গেল। চোখ দুটো ভয়ঙ্কর রাগে লাল হয়ে উঠল। সে হঠাৎ ক্রিসপির চুল মুঠো করে টেনে ধরল। চুপ। ভালোবাসার কথা তুই আমাকে শেখাবি? তুই? ব্যথায় ক্রিসপির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু তারপরও সে কাপা গলায় বলল, আমি কখনো আপনাকে কষ্ট দিতে চাইনি আপু। কিন্তু তুই দিছিস। তুই আসার পর হৃদ একবারও আমার দিকে তাকায়নি। আমার আব্বুর বিজনেস শেষ, আমাদের সম্মান শেষ, সবকিছুর জন্য দায়ী শুধু তুই আর তুই। সে ধীরে ধীরে ক্রিসপির মুখের খুব কাছে ঝুঁকে এলো। সরি। জানিস তো রেশপি, আমি চাইছিলাম হৃদ আমার জন্য পাগল হোক, কিন্তু আজ আজ হৃদকে আমি এমন কষ্ট দেব যেটা ও সারা জীবনে ভুলতে পারবে না। আপনি কি করতে চান? কি করতে চাই? আমি চাই হৃদ নিজের চোখের সামনে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে হারান, যেমন আমি হারিয়েছি আমার সবকিছু। ঠিক তখনই রুমের বাইরে থেকে দ্রুত পায়ের শব্দ ভেসে এলো। একজন লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, এমপি হৃদ খান রওনা দিছে এদিকে। কথাটা শুনেই লীলার ঠোঁটে ভয়ঙ্কর একটা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে ক্রিসপির দিকে তাকিয়ে বলল, দেখলি, শেষ পর্যন্ত তোর এমপি সাহেব ঠিকই চলে এসেছে। এখন শুরু হবে আসল খেলা। ঘরটার ভিতরে হঠাৎ নীরবতা নেমে এলো। ক্রিসপির বুকের ধুকপুকানি বাড়তে লাগলো, যেন পুরো ঘরে প্রতিধ্বনি তুলছে। লীলা ধীরে ধীরে ক্রিসপির চারপাশে ঘুরতে লাগলো। ঠোঁটের কোণে লেগে আছে ভয়ঙ্কর হাসি। সে আবারও নিচু স্বরে বলতে লাগলো, জানিস তৃষ্পি, আমি সবসময় ভাবতাম হৃদ আমার হবে, কারণ তার জীবনে কেউ ছিল না তখন। কিন্তু তুই এসে আমার জীবনকে এলোমেলো করে দিলি। কিন্তু আপু এমপি সাহেব তো কখনো ভালোবাসেনি আপনাকে। চুপ, একদম চুপ। তোর কোনো কথা শুনতে চাই না আমি। লীলার চোখগুলো ভীষণ ভয়ঙ্কর লাগছে দেখে। ক্রিসপির চুলের মুঠি ধরে মুখের কাছে মুখ নিয়ে বলল, হৃদ আমাকে কখনো ভালোবাসেনি, সেটা আমি জানতাম। কিন্তু তবুও আমার একটু হলেও আশা ছিল যে তার সাথে আমার বিয়েটা হবে। কিন্তু তুই মাঝখানে এসে সব ভেস্তে দিলি। ক্রিসপির চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। লীলার শক্ত করে ধরা হাতের চাপে তার মাথাটা পিছনে হেলে গেছে। ব্যথায় মুখটা কুঁচকে গেলেও সে এবার অধৈর্য হয়ে বলল, আর কতবার বলবো আপু, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আপনি কেন বুঝতে চাইছেন না? ক্রিসপির কথাটা শুনেই লীলার চোখ দুটো আরো ভয়ঙ্কর হয়ে উঠল, যেন ভেতরের সব রাগ একসাথে জ্বলে উঠেছে। লীলা হঠাৎ ক্রিসপির ডান গালে জোরে চড় মেরে বলল, চুপ, একদম চুপ। ব্যথায় ক্রিসপির মুখটা একদিকে ঘুরে গেল। ঠোঁটের কোণ কেটে হালকা রক্ত বেরিয়ে এলো। চোখ ঝাপসা হয়ে গেল তার, কিন্তু তারপর সে কাপা শ্বাস নিয়ে ধীরে মুখ তুলল। লীলা হাঁপাতে হাঁপাতে বলল, তুই কি বুঝবি ভালোবাসা কি জিনিস? আমি বছরের পর বছর শুধু হৃদকে ভালোবেসে গেছি, আর তুই? সে দাঁত চেপে ক্রিসপির চুলের মুঠি আবার শক্ত করে ধরল। তুই এসে এক নিমিষে সব শেষ করে দিলি। ক্রিসপির চোখ ভিজে উঠল, কিন্তু এবার তার ভয় কম, কষ্টটাই বেশি লাগছে। আমি তো কখনো চাইনি আপনার জীবন নষ্ট হোক আপু, কিন্তু এমপি সাহেব আমাকে ভালোবাসেন, আমিও তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। কথাটা শেষ হতেই লীলা যেন পুরো উন্মাদ হয়ে গেল। ভালোবাসা? হ্যাঁ, আমি চারি হৃদ তোকে ভালোবাসি। তাই তো আজকে ওকে শেষ করার সবচেয়ে বড় অস্ত্র তুই। তোকে দিয়ে ওকে তিলে তিলে মারবো ওকে। আমি যেমন হৃদকে পাইনি, তেমন কাউকে তার জীবনে আসতে দেব না আমি। সে ধীরে ধীরে কোমর থেকে পিস্তলটা বের করলো। ক্রিসপির বুক ধক করে উঠল। লীলা ঠান্ডা গলায় বলল, আজকে হৃদ নিজের চোখের সামনে দেখবে তার সবচেয়ে প্রিয় মানুষটা কিভাবে শেষ হয়ে যায়। ক্রিসপির চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে আতঙ্কে মাথা নাড়তে নাড়তে বলল, না আপু প্লিজ। ঠিক তখনই বাইরে হঠাৎ বিকট শব্দে গুলির আওয়াজ ভেসে এলো। ধাম ধাম ধাম, পুরো ফ্যাক্টরিটা যেন কেঁপে উঠল।
ক্রিস্পি চমকে উঠল। লীলাও কয়েক সেকেন্ড থেমে গেল। তার চোখে মুহূর্তের জন্য অস্থিরতা ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, দেখলি তোর এমপি সাহেব ঠিকই চলে আসছে, কিন্তু আজকে ও এখান থেকে তোকে বাঁচিয়ে নিতে পারবে না। ক্রিস্পির বুক ধুকপুক করতে লাগলো। ভয় আর আশার মিশ্র অনুভূতিতে তার চোখ আবার ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, এমপি সাহেব। অন্ধকারে ফ্যাক্টরির করিডোর জুড়ে তখন গোলাগুলির শব্দ প্রতিধ্বনি তুলছে। ধাম ধাম। হৃদ এক হাতে পিস্তল ধরে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে। কালো শার্টের হাতা রক্তে ভিজে গেছে, কপালের পাশ দিয়েও হালকা রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তার চোখে তখন শুধু তৃষ্পিকে খুঁজতে ব্যস্ত। এই মুহূর্তে একজন লোক পিছন থেকে হামলা করতে আসতেই হৃদ মুহূর্তেই ঘুরে তার কলার চেপে ধরে দেয়ালে আশ্রে মারল। আমার স্ত্রী কোথায়? ও উপরে ডান পাশের রুমে আছে। হৃদ তাকে ঠেলে ফেলে দিয়ে দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার ভারী নিঃশ্বাস পুরো ফাঁকা জায়গাটায় প্রতিধ্বনিত হচ্ছে। এদিকে রুমের ভেতরে লীলা ধীরে ধীরে পিস্তলটা তৃষ্পির দিকে তাক করলো। তৃষ্পির পুরো শরীর কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আপু প্লিজ, আপনি যা করছেন এটা ঠিক না। কোনটা ঠিক কোনটা ভুল তোর কাছ থেকে শিখবো। ভালোবাসাকে ভয়ঙ্কর বানিয়ে দেয় তৃষ্পি। তার আঙ্গুল ধীরে ধীরে ট্রিগারের উপর শক্ত হতে লাগলো। ঠিক তখনই থাম। রুমের দরজাটা হঠাৎ হৃদ লাফতি মেরে খুলে ফেলল। হৃদ তৃষ্পি চমকে মাথা তুলতেই যেন নিঃশ্বাস আটকে গেল তার। রুমের দরজাটা হঠাৎ লাথি মেরে খুলে ফেলল হৃদ। তৃষ্পি চমকে মাথা তুলতেই যেন নিঃশ্বাস আটকে গেল তার হৃদের শরীরের অবস্থা দেখে। দরজার সামনে দাঁড়িয়ে আছে হৃদ, কালো শার্ট তুলো আর রক্তে ভেজা, হাতে শক্ত করে ধরা পিস্তল, চোখ দুটো ভয়ঙ্কর লাল। কিন্তু তৃষ্পিকে দেখার পর মুহূর্তেই সেই চোখ নরম হয়ে এলো। বিড়বিড় করে বলল, আমার আইরিশ। তার কণ্ঠটা ভারী হয়ে গেল। তৃষ্পির চোখ দিয়ে হু হু করে পানি বেরিয়ে এলো। এমপি সাহেব। সে চিৎকার করে উঠল। হৃদ এক পা সামনে বাড়াতেই লীলা হঠাৎ পিস্তলটা তৃষ্পির মাথার পাশে চেপে ধরল। স্টপ। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। লীলা পাগলের মতো হেসে বলল, আর এক পাও আগালে তোমার তৃষ্পি নিঃশ্বাস এখানে শেষ করে যাবে হৃদ। হৃদের চোয়াল শক্ত হয়ে উঠল, হাতের রগগুলো ফুলে গেছে। সে বরফ শীতল গলায় বলল, লীলা, পিস্তলটা নামা। আজকে তুমিও ভালোবাসা হানার কষ্ট বুঝবে হৃদ। হৃদের চোখ দুটো মুহূর্তে আরো ভয়ঙ্কর হয়ে উঠল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কণ্ঠ একদম শান্ত। তুই যা চাস আমার সাথে কর লীলা, সে গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলল, কিন্তু আমার আইরিশের গায়ে একটা আঁচড় দেবে না। এর ফলাফল ভালো হবে না কিন্তু। না এমপি সাহেব, আপনি কাছে আসবেন না প্লিজ। লীলা হঠাৎ তৃষ্পির মাথার পাশে পিস্তলটা আরো শক্ত করে চেপে ধরল। দেখছিস তোর জন্য কিভাবে পাগল হয়ে গেছে হৃদ। হৃদের বুকের ভেতরটা আগুনে পুড়ছে, কিন্তু তার চোখ এখনো স্থির। সে ধীরে ধীরে হাতের পিস্তলটা নিচে নামালো। এটা দেখে তৃষ্পির চোখ বিস্ফোরিত হয়ে গেল। এমপি সাহেব আসবেন না। তৃষ্পি চিৎকার করে উঠল। হৃদ তৃষ্পির দিকেই তাকিয়ে নিচু স্বরে বলল, শান্ত হ তৃষ্পি, আমি এসে গেছি। এই কয়েকটা শব্দ শুনেই তৃষ্পির বুকটা হু হু করে উঠল। এত ভয় এত আতঙ্কের মাঝেও মানুষটার কণ্ঠে এক অদ্ভুত নিরাপত্তা ছিল। লীলা দাঁত চেপে বলল, আজকে শুধু তৃষ্পি, শুধু ওকেই দেখছো তুমি। আর আমি যে তোমাকে এত ভালোবেসেছি সেটা তোমার চোখে পড়ছে না। আমি কি এতটাই অযোগ্য ছিলাম হৃদ? একবারও কি আমার দিকে তাকাতে পারতে না? ভালোবাসা কখনো করুণা থেকে হয় না লীলা। কথাটা শুনেই লীলা যেন ভেঙে পড়ল। আবার পরের মুহূর্তে উন্মাদের মতো চিৎকার করে উঠল। চুপ, আমি কিছু শুনতে চাই না। তার হাত কাঁপছে, ট্রিগারের উপর আঙ্গুল শক্ত হয়ে আছে। তৃষ্পির নিঃশ্বাস আটকে যাচ্ছে ভয়ে। ঠিক তখনই বাইরে থেকে শুভর চিৎকার ভেসে এলো। ভাইয়া, লীলা এক সেকেন্ডের জন্য দরজার দিকে তাকালো, আর সে এক সেকেন্ডই যথেষ্ট ছিল হৃদের জন্য। হৃদ মুহূর্তের মধ্যে সামনে ঝাঁপিয়ে পড়ল। ধাম! গুলির শব্দে পুরো রুম কেঁপে উঠল। তৃষ্পি চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল। পরের মুহূর্তেই সে অনুভব করলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে।
কাঁপতে কাঁপতে চোখ খুলতেই দেখল হৃদ তাকে বুকের মধ্যে আঁকড়ে রেখেছে, আর কয়েক হাত দূরে লীলার হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেছে। লীলা হতভম্ব চোখে নিজের হাতে তাকিয়ে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম হৃদ। সে ভাঙা গলায় বলল। হৃদ কোনো উত্তর দিল না। সে শুধু তৃষ্পির মুখটা দুই হাতে ধরে ব্যস্ত গলায় বলল, আইরিশ, তুমি ঠিক আছো? কোথাও লেগেছে? দেখো আমাকে। তৃষ্পি আর নিজেকে সামলাতে পারল না। হাউমাউ করে কেঁদে উঠে হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি জানতাম আপনি আসবেন। হৃদ চোখ বন্ধ করে মেয়েটাকে বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরল। হৃদ ভেজা গলায় বলল, আমাকে তো আসতেই হতো জান পাখি। আমার নিঃশ্বাসটা আছে তোমার কাছে বন্ধে। তুমি ছাড়া এই হৃদখান এক মুহূর্ত বাঁচতে পারবে না। তুমি জানো আইরিশ, তোমাকে হারানোর ভয়টা আমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। পুরো পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও আমি শুধু তোমাকে খুঁজতাম, কারণ আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশটা যে তুমি। আর তোমাকে ছাড়া আমার এই জীবনটা শুধু শূন্যতা ছাড়া আর কিছুই না। তৃষ্পি নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেল যেন। হৃদের বুকের মধ্যে থাকা অবস্থাতেই তার পুরো শরীরটা কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা পানিগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। এই প্রথমবার সে এত গভীরভাবে অনুভব করলো মানুষটা তাকে ঠিক কতটা ভালোবাসে। হৃদের প্রতিটা কথা যেন সরাসরি গিয়ে তার বুকের ভেতর আঘাত করছিল। ভয়, কষ্ট, আতঙ্ক সবকিছুর মাঝেও তার হৃদয়ের ভেতর অদ্ভুত একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। তৃষ্পি কাপা হাতে ধীরে হৃদের শার্ট মুঠো করে ধরল। মনে হচ্ছিল এই মানুষটাকেই সে সারা জীবন এভাবে আঁকড়ে ধরে রাখতে চায়। তার চোখ দুটো ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে ধীরে ধীরে একটা শান্তির হাসি ফুটে উঠল। সে মাথাটা আরো একটু হৃদের বুকে লুকিয়ে ভাঙা গলায় ফিসফিস করে বলল, এতটা ভালোবাসেন আমায় এমপি সাহেব? তার কণ্ঠে বিস্ময় ছিল, মুগ্ধতা ছিল, আর ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা খুঁজে পাওয়ার শান্তি। হৃদ ধীরে ধীরে তৃষ্পির মুখটা দুই হাতে তুলে ধরল। মেয়েটার চোখ দুটো কান্নায় টলমল করছে, গাল বেয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে। হৃদ গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর কপালটা আলতো করে তৃষ্পির কপালের সাথে ঠেকিয়ে নিচু গলায় বলল, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি কখনো তোমাকে বলে বোঝাতে পারবো না আইরিশ। তার ভারী নিঃশ্বাস তৃষ্পির মুখে এসে লাগছে। তৃষ্পির বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। হৃদ আবার বলল, কিন্তু আজ যখন শুনলাম তোমাকে নিয়ে গেছে, তখন মনে হচ্ছিল আমার বুক থেকে কেউ নিঃশ্বাসটা ছিঁড়ে নিয়ে গেছে। আমি পাগলের মতো শুধু তোমাকেই খুঁজছিলাম। তৃষ্পির চোখ আবার ভিজে উঠল। সে কাপা হাতে ধীরে হৃদের মুখটা ছুঁয়ে দিল। কপালের পাশ দিয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। আপনার খুব কষ্ট হচ্ছে না? তোমাকে ফিরে পাইছি, এখন আর কোনো কষ্টই কষ্ট মনে হচ্ছে না। কথাটা শুনেই তৃষ্পির চোখ বেয়ে আবার পানি গড়িয়ে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ ঝুঁকে হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল। হৃদও এক হাত দিয়ে তাকে আরো কাছে টেনে নিল। চারপাশে সব ভয়, গোলাগুলি, আতঙ্ক সবকিছু যেন সে মুহূর্তেই দূরে সরে গেল। শুধু দুজন মানুষের হৃদের স্পন্দন একসাথে ধুকপুক করছিল। ঠিক তখনই শুভ গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া, একটু রোমান্স কম করে আগে হাসপাতালে গেলে হয় না? হাসপাতালের করিডোর জুড়ে তখন তীব্র ঔষধের গন্ধ নাকে এসে লাগছে। চারপাশে নার্সদের ব্যস্ত চলাফেরা, ডাক্তারদের তাড়াহুড়ো করে হাঁটার শব্দ, সব মিলিয়ে অদ্ভুত একটা চাপা উত্তেজনা ছড়িয়ে আছে। তৃষ্পি চুপচাপ বসে আছে অপারেশন থিয়েটারের সামনে, দুহাত শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের ওনার কোনা। চোখ দুটো এখনো বেশি কান্না করার ফলে লাল হয়ে আছে। বারবার শুধু অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকাচ্ছে। শুভ পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বলল, ভাবি, চিন্তা করবেন না, ভাইয়ার কিচ্ছু হবে না। সব আমার জন্যই হয়েছে শুভ ভাইয়া। আমি যদি এই কথা একদম বলবেন না। ভাইয়া আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ভাবি। আপনার জন্য কিছু করতে হলে ভাইয়া হাজার বারও নিজের জীবন রিস্ক নিতে একবারের জন্য ভাববে না। তৃষ্পির বুকটা আবার মোচড় দিয়ে উঠল, চোখে পানি চলে এলো আবার। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। তৃষ্পি মুহূর্তেই উঠে দাঁড়ালো। ডাক্তার সাহেব, উনি ঠিক আছেন? এখন বিপদমুক্ত,
গুলি হাত ছুঁয়ে বের হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, তবে চিন্তার কিছু নেই এখন। কথাটা শুনেই তৃষ্পির বুক থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল সে। কিছুক্ষণ পর হৃদকে কেবিনে শিফট করা হলো। সাদা বিছানায় শুয়ে আছে হৃদ, হাতে ব্যান্ডেজ করা, মুখটা ফ্যাকাশে লাগছে, কিন্তু তবুও সেই চেনা ব্যক্তিত্বটির মুখ এখনো স্পষ্ট তৃষ্পির কাছে। তৃষ্পি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। কাপা হাতে হৃদের আঙ্গুল ছুঁতেই হৃদ আস্তে করে চোখ খুলল। চোখ খুলেই প্রথমে সে তৃষ্পিকে দেখল। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল তার। আমার আইরিশ কাঁদতেছে কেন? আপনি এমন পাগলামো কেন করেন? যদি আপনার কিছু হয়ে যেত? তোমার জন্য মরতেও রাজি আছি আমি। চুপ, আর কখনো এমন কথা বলবেন না। আচ্ছা, বলবো না, কিন্তু একটা কথা সত্যি, আরিশ তোমাকে ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ। তৃষ্পির গাল লাল হয়ে উঠল। এত কান্নার মাঝেও বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি কাজ করছে তার। ঠিক তক্ষুনি কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা শুভ আবার নাটকীয় মুখ করে বলল, আরে, হাসপাতালে এসেও এদের রোমান্স বন্ধ হয় না। চুপ কর বেদব, অনেক ভয় পেয়েছিলি মা? এই প্রথমবার মহিলার কণ্ঠে এত মায়া অনুভব করলো তৃষ্পি। সে চুপচাপ মাথা নেড়ে মহিলাকে জড়িয়ে ধরল। হৃদের মা চোখ মুছে বললেন, আজকে যদি আমার ছেলের কিছু হতো। আম্মু, ড্রামা কম করেন, আমি এখনো বেঁচে আছি। চুপ কর, ছোটবেলা থেকে এক দণ্ড শান্তি দিলি না। পুরো কেবিনে হালকা হাসির শব্দ ছড়িয়ে পড়ল, কিন্তু সবার অজান্তেই দরজার বাইরে দাঁড়িয়ে কেউ একজন সবকিছু দেখছিল। তার চোখ দুটো অন্ধকারে ভয়ঙ্করভাবে জ্বলছে। সে ঠোঁট বাঁকিয়ে ধীরে ধীরে বলল, গল্পটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই গল্পটি এখন থেকে একদিন দুই দিন পর পরই পাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।